প্রীতি থেকে ভেঙে আসে পীড়িত বা পীড়িতি শব্দটি। প্রেমে হাবুডুবু খাওয়া বাংলার মানুষকে ভালোবাসা শব্দের ইতিহাস শেখানো এই মানুষটি আর কেউ নন, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। রামকথার প্রাচীন উৎস হিসেবে বৌদ্ধদের দশরথ জাতকে 13টি পালি গাথার কথা উল্লেখ করেছেন। রাম সীতার সহোদর সম্পর্কের কথা উল্লেখ করায় সুনীতি কুমারকে দেশজোড়া সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল। রবীন্দ্রনাথ শেষের কবিতায় অমিতর হাতে ধরিয়ে দিচ্ছেন তার বই। কালচার শব্দের বাংলা প্রতিশব্দ হিসেবে কৃষ্টির বদলে সংস্কৃতির প্রতি রবীন্দ্রনাথের দৃষ্টি আকর্ষণ তিনিই করেছিলেন। একবার হিন্দিকে ভারতের রাষ্ট্রভাষা করবার কথা ভেবেছিলেন। হিন্দি ভারতের রাষ্ট্রভাষা হলে সম্মিলন তো দূরস্থ, প্রাদেশিক প্রভেদই বৃদ্ধি পাবে। সুফি মতবাদ আর ভারতীয় ভক্তিবাদের সমীকরণই হচ্ছে ভারতে ইসলামী আর হিন্দু সংস্কৃতির সংযোগ বা সংস্পর্শের মূল কথা। ইংরেজি লাভের প্রতিশব্দ হিসেবে আজকালকার বাংলায় যা খুব জোরের সঙ্গে চলছে তা হলো ভালোবাসা। কিন্তু আজ থেকে 200 বছর আগেও ভালোবাসা শব্দটা বাংলায় আজকের অর্থে প্রযুক্ত হতো না। তখন ভালোবাসা মানে ছিল ভালো বলে অনুভব করা, ভালো মনে করা। আমরা যদি বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তনের সময় চলে যাই তাহলে দেখব রাই আর কানু পরস্পরকে নেহ বা নেহা করে। নেহ বা নেহা করা মানে স্নেহ করা। বস্তুত চৈতন্য পূর্ববর্তী বাংলায় ভালোবাসা বলতে কোনো খাঁটি বাংলা শব্দ, অর্থাৎ আজকের সময় ভালোবাসা বলতে যা বোঝায় সেটা বোঝানোর জন্য খাঁটি বাংলা শব্দ ছিল না। এই নেহ বা নেহা ভাঙতে ভাঙতে একসময় এসে দাঁড়ায় লেহ বা লেহাতে। তারপর তা বদলাতে বদলাতে নাই থেকে আজকের দিনে লাই হয়ে গেছে। উদাহরণ দিলে বোঝা যায় যে কুকুরকে লাই দিলে মাথায় ওঠে। অতঃপর খ্রিস্টীয় 17 শতকে সংস্কৃত প্রীতি শব্দটা বাংলার মানুষের খুব পছন্দ হয়ে যায়। সেই প্রীতি থেকে ভেঙে আসে পীড়িত বা পীড়িতি শব্দটি, যার ব্যবহার আমরা বৈষ্ণব যুগে আকছার হতে দেখব। এই পীড়িত শব্দটা প্রেম প্রণয় অর্থে বাংলা ভাষায় আজকের দিনে খুব একটা শিষ্ট শব্দ বলে গণ্য করা হয় না। এরপর বাংলা ভাষার প্রথম ছাপানো বই কৃপার শাস্ত্রের অর্থভেদে মানুয়েল দা আসুমসাও লিখছেন ভালোবাসা অর্থে দয়া করা। যেরকম ঈশ্বর মানুষকে দয়া করে, সেরকমই মাউগ ও ভাতারও পরস্পরকে দয়া করে। অর্থাৎ নেহ করা, দয়া করা, স্নেহ করা এবং আজকের দিনে দাঁড়িয়ে ভালোবাসা, এই সমস্ত কিছুই ঘটেছে একই বাংলা ভাষায়। প্রেমে হাবুডুবু খাওয়া বাংলার মানুষকে ভালোবাসা শব্দের ইতিহাস শেখানো এই মানুষটি আর কেউ নন, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বাংলা ভাষার ওপর যার দখল এবং আগ্রহ দেখে রবীন্দ্রনাথ উপাধি দিয়েছিলেন ভাষাচার্য। 29শে মে তাঁর 47তম মৃত্যুবার্ষিকীতে চলুন শুনে নিই তার সম্পর্কে কিছু কথা। 1890 থেকে 1977 এই 87 বছরের জীবনে জাতীয় অধ্যাপকের উচ্চতা, পদ্মবিভূষণ সহ বহু পুরস্কার, ভাষা বিজ্ঞানী হিসেবে দেশে বিদেশে সম্মান, এই সমস্ত কিছুই পেয়েছেন সুনীতি কুমার। কিন্তু খ্যাতি, যশ সমস্ত কিছুর আড়াল থেকে বারবার বেরিয়ে এসেছে তার সহজ সরল সত্তাটি। একবার গ্রাম থেকে একজন এসেছেন দেখা করতে, সদর দরজায় দাঁড়িয়ে রয়েছেন, কিছুতেই ভেতরে ঢুকছেন না। সুনীতি কুমার কারণ জিজ্ঞাসা করলে সসংকোচে উত্তর দিলেন, অনেক দূর থেকে এসেছি স্যার, খালি পায়ে, ধুলো ভর্তি। সুনীতি কুমার হেসে বললেন, আমরা বাঙালিরা বহুদিন থেকে বলে আসছি বাড়িতে পায়ের ধুলো দেবেন, আপনি চলে আসুন, কিচ্ছু সংকোচ করবেন না। আর একবার সরকার সিদ্ধান্ত নিল যে ফুটপাতে বই বিক্রি বন্ধ করতে হবে। কলেজ স্ট্রিটের বই বিক্রেতাদের মাথায় হাত। তারা শটান গিয়ে হাজির হলো সুনীতি কুমারের কাছে। এই মানুষটাই তো তাদের বিপদে আপদে বুক পেতে দাঁড়ায়। কেউ অসুস্থ হলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করিয়ে দেয়। সমস্তটা শুনে সুনীতি কুমার চিঠি লিখলেন মুখ্যমন্ত্রীকে। সেবার সুনীতি কুমারের বিরোধিতায় বন্ধ হয়েছিল এই সরকারি উদ্যোগ। নিজের সময়ে নিজের দেশের 1 নম্বর ভাষা বিজ্ঞানী, গবেষণা, বক্তৃতা, পুরস্কার, খ্যাতির অন্ত নেই। রবীন্দ্রনাথ শেষের কবিতায় অমিতর হাতে ধরিয়ে দিচ্ছেন তার বই। অমিত বিজন যাপনে শিলংয়ে গিয়ে
পাহাড়ের ঢালে দেওদারু গাছের ছায়ায় বসে পড়ছে সুনীতি চাটুর্যের বাংলা ভাষার শব্দতত্ত্ব। ইহেন সুনীতি কুমার সারাটা জীবন কিন্তু ভাষাচার্য হয়ে কাটালেন না। 1959 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কমলা বক্তৃতায় তাঁর প্রধান বিষয় হয়ে দাঁড়ালো ভারতীয়ত্ব। দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের লেখক সুনীতি কুমার বাংলা ভাষা নিয়ে কাজ করতে করতে ভাবতে শুরু করলেন বাঙালিত্ব নিয়ে। দেশ বিদেশে ভ্রমণের সঙ্গে মিশে গেল উপলব্ধি আর জ্ঞানতত্ত্ব। গবেষণার বিষয় হিসেবে ভাষার পাশাপাশি গুরুত্ব পেল ইতিহাস, মিথ এবং অবশ্যই সংস্কৃতি। কালচার শব্দের বাংলা প্রতিশব্দ হিসেবে কৃষ্টির বদলে সংস্কৃতির প্রতি রবীন্দ্রনাথের দৃষ্টি আকর্ষণ তিনিই করেছিলেন। আসলে সুনীতি কুমারের আগ্রহের মূল জায়গা ছিল মানব সভ্যতার আবহমান বৈচিত্র্য। মানববিদ্যার সামগ্রিক চর্চাতেই তিনি খুঁজে পেয়েছিলেন জীবনের রসদ, আর তার এই চর্চার অভিযানের রাজপথ ছিল ভাষা। বাংলা ভাষায় অনার্য অস্ট্রিক দ্রাবিড় ভাষার প্রভাব বিশ্লেষণ সুনীতি কুমারের উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে অন্যতম। কিন্তু সেখানেই না থেমে সুনীতি কুমার আর্য প্রভাব প্রধান ভারতবর্ষীয় সংস্কৃতিতে শুধুমাত্র অনার্য অস্ট্রিক দ্রাবিড়দের কথাই নয়, উত্তর পূর্বের ভোটচিনীয়, মঙ্গলয়েড, কিরাতদের অবদানের কথাও জোরের সঙ্গে ঘোষণা করলেন। তিনি কিরাতদের নিয়ে লিখে ফেললেন কিরাত জনকৃতি নামে আস্ত একটা বই। আসলে সুনীতি কুমার মনে করতেন ভারতীয়ত্ব মানে শুধু বেদ, ব্রাহ্মণ, সংহিতা, পুরাণ চর্চা নয়, সেসবের সঙ্গে সঙ্গে দরকার জনসাধারণের বিশ্বাস আর আচার। সাঁওতাল, ধাঙর, গারোর ধর্মের আচারেরও চর্চার দরকার। একথা তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন এবং যুক্তি দিয়ে তিনি তা প্রমাণও করেছিলেন। সুনীতি কুমারের চরিত্রের সর্বপ্রধান বৈশিষ্ট্য হলো তাঁর যুক্তিবোধ। তা শুধু অদম্য নয়, নৈর্ব্যক্তিকও। আমরা তার গোটা জীবন জুড়ে বেশ কিছু স্ববিরোধী বক্তব্য, অবস্থান দেখতে পাব। এজন্য তাকে বহু ক্ষেত্রে সমালোচিতও হতে হয়েছে। কিন্তু আমাদের ভেবে দেখা উচিত যে তার এই স্ববিরোধিতার পেছনে আসলে রয়েছে তার আত্মসমীক্ষার প্রবণতা। আর তার সিদ্ধান্ত বদলের ক্ষেত্রে সুনীতি কুমার কখনোই পাণ্ডিত্য, খ্যাতির অভিমানকে বড় হতে দেননি। একবার তিনি হিন্দিকে ভারতের রাষ্ট্রভাষা করবার কথা ভেবেছিলেন। তা নিয়ে জওহরলাল নেহরুর সঙ্গে আলোচনাও করেছিলেন। কিন্তু যখন তিনি উপলব্ধি করলেন যে পরিসংখ্যানই শেষ কথা নয়, হিন্দি ভারতের রাষ্ট্রভাষা হলে এতে সম্মিলন তো দূরস্ত, প্রাদেশিক প্রভেদই বৃদ্ধি পাবে, তখন নিজের অবস্থান বদলাতে সুনীতি কুমারের সময় লাগেনি। আবার একদা ধর্মবিশ্বাসী শিবভক্ত সুনীতি কুমার জীবনের শেষ প্রান্তে এসে দিল্লি ও কলকাতায় দুটি বক্তৃতায় রামকথার প্রাচীন উৎস হিসেবে বৌদ্ধদের দশরথ জাতকে 13টি পালি গাথার কথা উল্লেখ করেছেন। রামায়ণ যে শুধুমাত্র বাল্মীকি নয়, চবন মুনি প্রমুখের সম্মিলিত উদ্যোগ, একথাও তিনি জোরের সঙ্গে আমাদের জানিয়েছেন, যুক্তি দিয়ে তা প্রমাণও করেছেন। রামকথার প্রাচীন উৎসে রাম সীতার সহোদর সম্পর্কের কথা উল্লেখ করায় সুনীতি কুমারকে দেশজোড়া সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল। তার বাড়িতে হুমকি চিঠি অবধি পাঠিয়েছিল হিন্দুত্ববাদীরা। কিন্তু সুনীতি কুমার তার অবস্থান থেকে এক চুল সরেননি। তিনি যুক্তি দিয়ে প্রমাণ করেছিলেন তার বক্তব্যের কথা। সুনীতি কুমার রামায়ণকে ভারতের মহান ঐতিহ্য বলে মনে করতেন। আর এর রূপায়ণে শুধু ব্রাহ্মণ্য সংস্কৃতি নয়, বৌদ্ধ জৈন সংস্কৃতির সম্মিলনও যে এই রামায়ণে ঘটেছে সে কথাও তিনি যুক্তি দিয়ে প্রমাণ করেছিলেন। সুনীতি কুমারের ভারতীয়ত্ব সম্পর্কে ধারণার কথা, ভারত ভাবনার কথা আমরা পাব তার সাংস্কৃতিকী প্রবন্ধ সংকলন গ্রন্থের সংস্কৃতি প্রবন্ধে। তিনি লিখছেন, ভারতের সভ্যতা ও সংস্কৃতি যুগে যুগে নতুন নতুন ভাব পরম্পরা আত্মসাৎ করবার চেষ্টা করেছে, সমর্থও হয়েছে। প্রাচীন ভারতীয় সভ্যতা ও সংস্কৃতি অস্ট্রিক, দ্রাবিড়, ভোটচিনীয় ও আর্যদের সাথে মিলে বিশিষ্ট রূপ পাবার পরে এদেশে ইসলামী সংস্কৃতির আবির্ভাব হলো। এই সংস্কৃতির মধ্যে যা সনাতন আর বিশ্বমানবের গ্রহণযোগ্য, সেটা হচ্ছে এর অন্তর্গত সুফি দৃষ্টিকোণ।
এই জিনিসকে মধ্যযুগের ভারত সাদরে বরণ করে নিলে, এর মধ্যে সে অচেনাকে খুঁজে পেলে। কবির, নানক, দাদু প্রভৃতি সন্তগণের আবির্ভাব হলো। ভারতের সুফি সাধকরা এলেন। কাশ্মীরের জৈনুল আবেদিনের মতন উদার হৃদয় রাজার, সম্রাট আকবরের মতো সুলহ-ই-কুল্ল অর্থাৎ বিশ্বমৈত্রীর প্রচারকের, রাজকুমার দারাশিকোর মতো হিন্দু আর মুসলমান চিন্তার ও সাধনার দুই মহাসাগরের মিলনাকাঙ্ক্ষী স্বপ্নদ্রষ্টার প্রকাশ ঘটল। ইসলামী সংস্কৃতি আর ভারতীয় সংস্কৃতি, এই দুইয়ের পরস্পরের সঙ্গে সংস্পর্শ বিরোধিতার সংঘাত নয়। সুফি মতবাদ আর ভারতীয় ভক্তিবাদের সমীকরণই হচ্ছে ভারতে ইসলামী আর হিন্দু সংস্কৃতির সংযোগ বা সংস্পর্শের মূল কথা। নবীন যুগের এই মিশ্র ভারতীয় সংস্কৃতি, যা বিশুদ্ধ হিন্দুও নয়, বিশুদ্ধ আরবজাত ইসলামও নয়, যা হচ্ছে সত্যকার ভারতীয় হিন্দু ইসলামীয় সংস্কৃতি। এই মিশ্র ভারতীয় সংস্কৃতিতে এখন আবার আধুনিক ইউরোপের সংস্কৃতির স্থূল সূক্ষ্ম নানা ভাবধারা এসে মিশেছে। নানা ধরনের খ্রিস্টান মত ও সাধনা, জনসেবা, নানা নতুন দার্শনিক দৃষ্টিভঙ্গি আর সাহিত্যিক প্রকাশ, নানা নবনব শিল্পসৃষ্টি, সোশিয়ালিজম বা সম্পত্তিসাম্য প্রভৃতি নানা সমাজ সংস্কারের পরিকল্পনা আর প্রযোজনা। আমাদের আদর্শ হওয়া চাই এক মৌলিক বিশ্ব সংস্কৃতি। বিভিন্ন দেশের প্রাকৃতিক আবেষ্টনী অনুসারে বিভিন্ন জাতির ঐতিহ্য, ভাষা প্রভৃতির বৈচিত্র্যকে আশ্রয় করে বহু রূপ হয়ে যা বিরাজ করবে, আর পৃথিবীর তাবৎ মানব জাতি বা মানব সমাজকে তাদের সহজ সাধারণ মানবিকতার প্রতিষ্ঠায় সম্মিলিত করে এক করে তুলবে। সুনীতি কুমারের ৪৭তম মৃত্যুবার্ষিকীতে বাংলা ভাবনার তরফ থেকে রইল শ্রদ্ধার্ঘ্য। আপনারা আমাদেরকে জানান আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। এছাড়াও আমাদের ইতিমধ্যে করা ভিডিওগুলি সম্পর্কেও আপনাদের মতামত জানাতে ভুলবেন না কমেন্ট করে। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আরও বিষয় পেতে। ধন্যবাদ। বাংলা ভাবনা।